হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের জিওগ্রাফি এক্সাম কালকেই কিন্তু রয়েছে। আর এটার জন্য তোমাদের মাথায় প্রচুর পরিমাণে টেনশন যে স্যার আমরা ভালো মার্কস আনতে পারবো কিনা। এর আগে আমি জিওগ্রাফি সাজেশনের পার্ট 1 ভিডিও অলরেডি দিয়েছি, যেখানে তোমাদেরকে আমি মোস্ট ইম্পর্টেন্ট 50টা কোশ্চেন দিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে তোমাদের সিলেবাস এতটাই বড় যে তোমরা শুধুমাত্র একটা ভিডিওতে কোনো মতেই তোমাদের সাজেশন কভার করা যাবে না। তার জন্য পার্ট 2 তোমাদের জন্য আমি আনবো। আর তোমাদের মধ্যে হাজার হাজার স্টুডেন্ট আমাকে কমেন্ট করে বলেছো স্যার প্লিজ পার্ট 2টা নিয়ে আসুন, তো আমি তোমাদের জন্য পার্ট 2 নিয়ে আসলাম। আজকে আমি তোমাদের সাথে 50টা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো তোমরা যদি ভালোভাবে তোমাদের এক্সামে করে যাও তাহলে এখান থেকে অনেক কোশ্চেন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। কিন্তু আগেই একটা ডিসক্লেইমার আমি দিয়ে দিই যে এমসিকিউ বেসড যে কোশ্চেন প্যাটার্ন রয়েছে তোমাদের, এখানে তোমাদের সিলেবাস এত বড় দিয়েছে যে এখান থেকে 100% কমন সাজেশন কিন্তু ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল। ঠিক আছে, 100% কমন সাজেশনের জন্য তোমাদেরকে যেটা জিনিস করতে হবে সেটা হলো যে আমি যে সাজেশনগুলো দেবো সেগুলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, মাঝে মাঝে 3 স্টার করে দেবো, সেগুলো আরও বেশি ইম্পর্টেন্ট হবে আমি যেগুলো 3 স্টার করে দেবো। সাথেই কিন্তু তোমাদের এই যে অ্যাপটা দেখতে পাচ্ছ সাফল্য ফর এইচএস, এখানে তোমাদের কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দেওয়া আছে, সেগুলো তোমাদেরকে অবশ্যই করতে হবে। আর সাথে এখানে তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মক টেস্ট কিন্তু দেওয়া আছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যত বেশি থেকে বেশি পাওয়া মক টেস্ট এখানে দিয়ে দাও, তাহলে মক টেস্ট দিলে কিন্তু তোমাদের মার্কস আনার ক্যাপাসিটিটা অনেকটা বেড়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসটা সবাই মাথার মধ্যে রাখবা। অলরেডি পশ্চিমবঙ্গের প্রান্ত থেকে কিন্তু আমাদের স্টুডেন্ট এই অ্যাপটা ইউজ করছে, তোমরা ইউজ করো। এবং শুধুমাত্র থার্ড সেমিস্টার না, ফোর্থ সেমিস্টারের জন্য কিন্তু যে কোনো রকম আপডেট সবার প্রথমে এই অ্যাপের মধ্যে তোমরা পেয়ে যাবে এবং তোমাদের সাজেশনও কিন্তু এই অ্যাপের মধ্যে পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট 50টা কোশ্চেন দেখে নেওয়া যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, চলো আমাদের ভিডিওটা শুরু করা যাক। সেখানে হলো 1 নম্বর কোশ্চেন, হিমালয় পর্বতের প্রতিবাদ ঢালে যে বৃষ্টি হয় তাকে বলো শৈলক্ষেপ। প্রতিবাদ ঢাল, ঠিক আছে, অনুবাদ ঢাল, প্রতিবাদ ঢালটা একটু ধ্যান দিয়ে রাখবা। ঠিক আছে, বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রটির নাম হলো রেন গজ। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার, 3 স্টার কোশ্চেন। ঠিক আছে, অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় বাষ্পীভবন, 3 স্টার কোশ্চেন। মেঘালয়ের শিলং একটি ডেস অঞ্চল, বৃষ্টির ছায়া অঞ্চল, অলরেডি 3 স্টার করা আছে এটা। ঠিক আছে, 4 o'clock রেইন লক্ষ্য করা যায় যে অঞ্চলে, সেটা হলো নিরক্ষীয় অঞ্চলে, 3 স্টার কোশ্চেন। আচ্ছা, একটা জিনিস যে এর পার্ট 1 যে ভিডিওতে ছিল সেটা যে পিডিএফটা তোমাদেরকে দিতে চেয়েছিলাম সেটা কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি। আর তোমরা যদি চাও যে এই পার্ট 2 ভিডিওটারও পিডিএফ দরকার তোমাদেরকে, তাহলে অবশ্যই ডিসক্রিপশন আর পিন কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিলাম, সেখানে অলরেডি 60,000 স্টুডেন্ট অ্যারাউন্ড 60,000 স্টুডেন্ট জয়েন হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের কোনা থেকে। তুমি যদি জয়েন না হয়ে থাকো অবশ্যই জয়েন হয়ে যাও, সেটা একদম ফ্রি। আর এই যে পিডিএফটা আছে এটা আমি পিডিএফ তোমাদেরকে সেখানে শেয়ার করে দেবো, তাহলে কি হবে তোমরা ইচ্ছা মতো এটাকে প্রিন্ট করতে পারবে এবং ইচ্ছা মতো পড়তে পারবে যতবার ইচ্ছা, বারবার ভিডিও দেখতে হবে না। ঠিক আছে, তো অবশ্যই তোমরা সেটা করতে পারো। আর ভিডিও কাদের জন্য বানাচ্ছি? তোমাদের জন্য না। এত এফোর্ট কাদের জন্য? তোমাদের জন্য। একটা লাইক তো ডিজার্ভ করি, কাইন্ডলি একটা লাইক করে দাও আর ভিডিওটা তোমাদের সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ারটা কিন্তু করে দিও। ঠিক আছে, 7 নম্বর, বাস্তুতন্ত্রের শক্তি হারানোর প্রধান কারণ হলো শ্বসন। 8 নম্বর, পুষ্টিস্তর অনুযায়ী জীবের শুষ্ক ওজনকে বলা হয় বায়োমাস। নেক্সট 9 নম্বর, জিওগ্রাফি অফ পপুলেশন গ্রন্থটি কে লিখেছেন? বিজু গার্নিয়ার। 10 নম্বর, জনবিরল একটি দেশের নাম হলো অস্ট্রেলিয়া। দ্য ল অফ পপুলেশন গ্রন্থের প্রণেতা স্যাডলার। 12 নম্বর, কোন দেশ জনবিবর্তনে প্রথম পর্যায়ে অবস্থান করেছে? ঘানা। 13 নম্বর, 3 স্টার কোশ্চেন, যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সর্বাপেক্ষা অনুকূল জনসংখ্যাকে কি বলে? কাম্য জনসংখ্যা। 14 নম্বর, ভারতের প্রতিরক্ষা শহরটি হলো পুনে। 15 নম্বর, একটি খনিজ দ্রব্য সংগ্রহ ভিত্তিক শহর হলো রানীগঞ্জ। 16 নম্বর, নগর বসতির বিকাশের শেষ পর্যায়কে কি বলে? নেক্রোপলিস। খুব 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 ইম্পর্টেন্ট, যতগুলো স্টেপ বাবা দিয়ে দাও, এই নেক্রোপলিস আসার চান্স 99% রয়েছে। ঠিক আছে, আচ্ছা ভিডিওতে আগে যাওয়ার আগে একটা কথা বলে দিই যে আমি তোমাদের জন্য যে এত এফোর্ট করছি, তো আমি কি তোমাদের সাপোর্ট পেতে পারি না? কাইন্ডলি স্টুডেন্ট যারা যারা আমাকে সাপোর্ট করতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তোমাদের সাবস্ক্রাইবটাই কিন্তু আমার সাপোর্ট, সাবস্ক্রাইব মানে হলো সাপোর্ট। তো অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইবটা করে দিও, তাহলে মনে করবো যে হ্যাঁ তোমরা আমাকে সাপোর্ট করছো। তাহলে শুধুমাত্র থার্ড সেমিস্টার না, ফোর্থ সেমিস্টারে তোমাদের অ্যাকুরেট গাইডেন্স প্রথম থেকে কিন্তু আমি দিব, যদি তোমরা সবাই মিলে আমাকে সাপোর্ট করো। আর শুধু গাইডেন্স না, একদম অ্যাকুরেট সাজেশনও কিন্তু আমি ফোর্থ সেমিস্টারে তোমাদের সাথে শেয়ার করবো। আর ভিডিওর শেষে আমি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা তোমাদেরকে বলবো, যেটা তোমাদের জন্য খুব জরুরি, খুব জানা দরকার, তাহলে পরীক্ষায় ভালো মার্কস আসবে। সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই এখনই প্রেস করে দাও। ঠিক আছে, 17 নম্বর, লুই মামফোর্ডের মতে প্রাথমিক পর্বের সৃষ্ট অতি ক্ষুদ্র পৌর বসতিকে কি বলে? টিরানোপলিস। ওকে,
18 নম্বর সিটিজ অফ ইভলিউশন গ্রন্থের লেখক প্যাট্রিক গ্যাডেস। 19 নম্বর মিলিয়ন সিটের সংখ্যা বা জনসংখ্যা 10 লক্ষ। 20 নম্বর একটি অজ্বালানি অধাতব খনিজ পদার্থ হলো অভ্র। অজ্বালানি মানে এটাকে জ্বালানো যায় না, প্লাস অধাতব এটা ধাতুও না কোনো। কোনটা এমন জিনিস যেটা অজ্বালানি প্লাস অধাতব কিন্তু খনিজ, খনিজ অর্থাৎ মাটির নিচ থেকে পাওয়া যায়, সেটা হলো অভ্র। 21 নম্বর বক্সাইট থেকে ধাতু নিষ্কাশন করা হয় অ্যালুমিনিয়াম। 22 নম্বর পিগ আয়রন হলো বিশুদ্ধ লোহা। 23 নম্বর একটি লৌহ সংকর হলো টাংস্টেন। 24 নম্বর একটি তেজস্ক্রিয় খনিজ হলো ইউরেনিয়াম। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তেজস্ক্রিয় খনিজ মাথার মধ্যে রাখবা, ওকে। খনিজ কিন্তু তেজস্ক্রিয়, অর্থাৎ খনিজ মানে কি বললাম, মাটির ভিতর থেকে পাওয়া যায়, প্লাস কি তেজস্ক্রিয় অর্থাৎ প্রচুর পরিমাণে বার্নিং, অর্থাৎ হালকা লাগলেই কিন্তু বার্ন হয়ে যায়, ঠিক আছে এটা। 25 নম্বর বিমানের জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় গ্যাসোলিন। পেট্রোলও না ডিজেলও না, বিমানে যেটা ইউজ করা হয় সেটাকে কি বলা হয়, গ্যাসোলিন। এটা এমনিও জেনারেল নলেজের জন্য খুব ইম্পর্টেন্ট। 26 নম্বর ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রটি হলো বিন্ধ্যাচল। 27 নম্বর কোল ইন্ডিয়া লিমিটেডের সদর দপ্তর কলকাতা। 28 নম্বর কোক কয়লা প্রস্তুত করা হয় যে কয়লা থেকে, সেটা হলো বিটুমিনাস। 3 কোশ্চেন। 29 নম্বর ভারতের তাপবিদ্যুৎ উৎপাদন পরিচালনা এবং সুষ্ঠু বন্টনের জন্য নির্মিত সংস্থা হলো এনটিপিসি। 30 নম্বর সৌরশক্তি উৎপাদনে ভারতের শীর্ষ রাজ্য কোনটি, রাজস্থান। 31 নম্বর কালো হীরা বলা হয় কয়লাকে। 32 নম্বর ভারতের প্রাচীনতম তৈল খনিটি হলো ডিগবয়। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে, ডিগবয়। নেক্সট 33 নম্বর ভারতের বৃহত্তম কয়লা খনিটি ঝরিয়া। আচ্ছা এখানে ধ্যান রাখবা বৃহত্তম কয়লা খনি, ওকে, বৃহত্তম কয়লা খনি কিন্তু ঝরিয়া, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 34 নম্বর ভারতের শ্বেত বিপ্লবের রূপকার বা জনক নামে যিনি পরিচিত, ভার্গিস কুরিয়েন। শ্বেত বিপ্লব, ঠিক আছে, শ্বেত বিপ্লব কি নিয়ে হয়েছিল, দুধ নিয়ে, দুগ্ধকে নিয়ে, তাই তো। আর এরই রিলেটেড কিন্তু সাথে লিঙ্ক রয়েছে আমুল, তাই তো, আনন্দ মিল্ক ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে, ইউনিয়ন লিমিটেড। ভারতের শেষ বিপ্লবের জনক, শ্বেত বিপ্লবের জনক, এর কর্মসূচি যেই নাম দেওয়া হয়েছিল, ঠিক আছে, দুগ্ধ বিপ্লব, সেটা হলো অপারেশন ফ্লাড। এদের মধ্যে একটি জায়েদ শস্য উদাহরণ, অর্থাৎ একটি জায়েদ শস্য উদাহরণ হলো আউশ ধান। 37 নম্বর ভারতের চিংড়ি বিপ্লবের জনক বলা হয় হীরালাল চৌধুরীকে। 3 কোশ্চেন, ঠিক আছে, কেন চিংড়ি বিপ্লবের জনকটা আনএক্সপেক্টেড, কিন্তু এখান থেকে আসার চান্সেস প্রচুর পরিমাণে রয়েছে। 38 নম্বর ভারতের অন্তর্গত জলজ চাষের একটি প্রধান ক্ষেত্র কি, অ্যাকুয়াকালচার। 39 নম্বর ভারতের শ্বেত বিপ্লবের সঙ্গে কোন ক্ষেত্রটি সম্পর্কিত, দুগ্ধ উৎপাদন। 40 নম্বর উড়িষ্যার কটক কোন গবেষণাগার রয়েছে, ধান। 41 নম্বর ভারতের নীল বিপ্লবের লক্ষ্যটি কি ছিল, মাছ উৎপাদন বৃদ্ধি, অর্থাৎ নীল বিপ্লব যে করা হয়েছিল এটার লক্ষ্য কি ছিল, তোমার মাছ উৎপাদন বৃদ্ধি। এখানে তোমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট আমি কোশ্চেন দিয়ে দিই, যেটা তোমাদেরকে জানা দরকার, সেটা হলো এই যে নীল বিপ্লবের জনক, ঠিক আছে, নীল বিপ্লবের জনক কে, এটা সবাই কমেন্টে লিখে জানাও। যদি তুমি না জেনে থাকো এটা বই দেখো, বই থেকে রিসার্চ করো বা গুগল করো, যেই করো, কিন্তু এটা কোশ্চেনের অ্যান্সারটা জেনে রাখো, এটা কিন্তু আসতে পারে। নীল বিপ্লব মাছ বৃদ্ধি, মাছ চাষ বৃদ্ধি করার জন্য যে বিপ্লব হয়েছিল সেটা নীল বিপ্লব, ঠিক আছে, কিন্তু এই বিপ্লবের জনকটা কে ছিল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কমেন্টে লিখে জানাও সবাই, ঠিক আছে। আর যারা যারা লিখে জানাবে তাদেরকে অবশ্যই হার্ট রেট আমি দিয়ে দিব। 42 নম্বর কোন ধানের অপর নাম হলো ভাদুই, আউশ ধানের। যে ধান জেটে ধান নামে পরিচিত যেটা, সেটা হলো বোরো। 44 নম্বর ভারতের গ্রীষ্মকালীন শস্যের অপর নাম জায়েদ শস্য, অর্থাৎ গ্রীষ্মকালে গরমকালে যে শস্যটা হয় সেটাকে কি বলা হয়, জায়েদ শস্য। 45 নম্বর শস্য নিবিড়তা বৃদ্ধির জন্য ড্যাশ পদ্ধতি সবচেয়ে কার্যকরী, ফোটা সেচ। অর্থাৎ এরকম ধরো, এটা ধরো গাছ আছে, এগুলা গাছগুলো, ঠিক আছে, এর উপর দিয়ে কি করা হবে, এর গোড়া দিয়ে একটা পাইপ নিয়ে যাওয়া হবে, ওকে, পাইপ নিয়ে যাওয়া হবে, আর পাইপটা জায়গায় জায়গায় কি করা হবে, ফুটা করে দেওয়া হবে, ঠিক আছে, অর্থাৎ পাইপের ভিতর জল যাবে, আর যেই জায়গায় গাছ থাকবে সেই জায়গায় শুধুমাত্র জল পড়বে টপ 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 করে, অর্থাৎ এই ফোটা চাষের ফলে কি হবে, গাছটার জায়গায় মতো জল পড়বে, এবং এর ফলে আরেকটা কি কাজ হবে, যে জল ওয়েস্ট হবে না, ঠিক আছে, এটাই হলো ফোটা চাষ। শস্য সমন্বয়ের প্রবক্তা ছিল জেসি উইভার। 47 নম্বর NH1D হলো উত্তর ভারতের লে শহরটি কোন গিরিপথের মাধ্যমে কাশ্মীর উপত্যকার সাথে যুক্ত, জজিলা। 48 নম্বর ভারতের দীর্ঘতম রেল স্টেশনের নাম হাওড়া, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। 49 নম্বর ভারতের ব্যস্ততম বিমানবন্দর হলো ইন্দিরা গান্ধী বিমানবন্দর। সবাই বলো তো ইন্দিরা গান্ধী বিমানবন্দরটা কোথায় অবস্থিত, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, কোথায় ইন্দিরা গান্ধী বিমানবন্দরটার লোকেশন কোথায়, এটা কোথায় রয়েছে, সবাইকে জানা দরকার, এটা না জানলে গুগল করে কমেন্টে অ্যান্সারটা লিখো, ঠিক আছে। 8 নম্বর ভারতের দীর্ঘতম মেট্রো রেলপথটি হলো দিল্লি মেট্রো। 51 নম্বর শিক্ষা বিস্তারের সহায়তাকারী ইসরো প্রেরিত একটি উপগ্রহ হলো এডুস্যাট, ওকে, অর্থাৎ শিক্ষার জন্য যেই উপগ্রহটি পাঠানো হয়েছে বা স্যাটেলাইটটি পাঠানো হয়েছে ইসরো দ্বারা, সেটার নাম হলো এডুস্যাট। 52 নম্বর ভারতের একটি বিলাসবহুল ট্রেন হলো মহারাজা এক্সপ্রেস। এই মহারাজা এক্সপ্রেসটা প্রচুর লাক্সারিয়াস ট্রেন। ধরে নাও যদি শিলিগুড়ি থেকে কলকাতা যেতে এমনিতে জেনারেলি 2000 লাগে, তো এটাতে লাগবে অ্যাটলিস্ট 25,000, ঠিক আছে, অ্যাটলিস্ট 25,000 বা 50,000 টাকা, ঠিক আছে, এত, কিন্তু এটা কিন্তু অনেক লাক্সারিয়াস, ঠিক আছে, অনেক লাক্সারিয়াস, মানে
এতটাই লাক্সারিয়াস, তুমি গুগল করে একটু দেখে নিও বা ইউটিউবে দেখে নিও, বুঝতে পারবা, ঠিক আছে। মহারাজা এক্সপ্রেস একটাই আছে ভারতে। 53 নাম্বার, মেবি একটা নাই, বেশি আছে হয়তো, একটু চেক করে নিও এটা, ঠিক আছে। 53 নাম্বার, ভারতের কোন জাতীয় সড়কটি অতীতে শেরশাহ সুরগি মার্গ নামে পরিচিত ছিল? জিটি রোড। এটা কোশ্চেন এভাবে ঘুরে আসতে পারে যে জিটি রোডের পূর্ব নাম কি ছিল? শেরশাহ সুরগি মার্গ, ঠিক আছে। 54 নাম্বার, কান্ডালা বন্দরের অপর নাম কি? দীনদয়াল বন্দর। 55 নাম্বার, বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণ ও সমন্বয়ের জন্য গড়ে উঠেছে দেশ সংস্থা WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এটা ফুল ফর্মটা আসতে পারে, ওকে। মুদ্রাস্ফীতি ঘটলে মুদ্রার মূল্য হ্রাস পায়। মুদ্রাস্ফীতি মানে যদি বাজারে টাকার পরিমাণ অনেক বেড়ে যায় তাহলে মুদ্রার ভ্যালু কি হবে? কম হবে, কারণ সবার কাছে অনেক টাকা থাকবে, তাই তো। 57 নাম্বার, ভারতের বৃহত্তম বন্দরটি হলো মুম্বাই বন্দর, ঠিক আছে। আমি মোস্ট ইম্পর্টেন্ট কথাটা এখনই বলবো, এই 3টা কোশ্চেন কমপ্লিট করিনি, ওকে। 58 নাম্বার, ড্যাশ হলো ভারতের বৃহত্তম বীমা সংস্থা, বীমা অর্থাৎ ইন্স্যুরেন্স, ঠিক আছে, সেটা হলো LIC, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। 59 নাম্বার, ভারতের স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক হলো নিফটি আর সেন্সেক্স, ঠিক আছে। 60 নাম্বার, একটি দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের পরিমাণকে সংক্ষেপে ড্যাশ বলে, GDP বলে, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস যে শুধুমাত্র পার্ট 2টা তোমরা যদি দেখে থাকো, পার্ট 2টা করলে হবে না, পার্ট 1টা অবশ্যই দরকার, সেখানেও প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। এখানে এন্ড স্ক্রিনে আমি পার্ট 1 এর লিঙ্কটা দিয়ে দিলাম, ঠিক আছে। আর পার্ট 1, 2 দুটারই মানে PDF এর যেটা লিঙ্ক সেটা তুমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে, ডিসক্রিপশন পিন কমেন্টে আছে, জয়েন হয়ে যাও। এবার তোমাদেরকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা কথা বলছিলাম সেটা বলি, ঠিক আছে। তোমাদের যে 3rd সেমিস্টার আছে সেটা হলো MCQ বেস্ট এক্সাম, ঠিক আছে। MCQ বেস্ট এক্সামের জন্য কি হয় যে MCQ তোমরা লাস্ট মোমেন্টে গিয়ে যদি প্রিপারেশন করো ভালোভাবে, ফুল মার্কস চলে আসবে বা খুব ভালো একটা মার্কস আসবে। কিন্তু তোমাদের যে 4th সেমিস্টার আছে, এই 4th সেমিস্টারটা হবে তোমাদের সম্পূর্ণ কি ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, অর্থাৎ এখান থেকে তোমাদেরকে বানিয়ে লিখতে জানতে হবে। শুধু অ্যান্সার পড়লে হবে না, সেটাকে কিভাবে লিখলে ফুল মার্কস আসবে সেটাও কিন্তু জানতে হবে। আর তোমরা ভালোভাবে জানো যে 3rd আর 4th সেমিস্টার মিলে যে মার্কসটা আসবে সেই মার্কসটা ডিসাইড করবে যে তোমরা কোন কলেজে যাবা। তাই আমি চাই তোমরা 4th সেমিস্টারে খুব ভালো একটা মার্কস করো। তার জন্যই তোমাদের জন্য সাফল্য নিয়ে এসেছে অনলাইন ক্লাস। তোমাদের এক্সাম শেষ হওয়ার 1 সপ্তাহের মধ্যে, অর্থাৎ 22 তারিখ এক্সাম শেষ হবে, 29 তারিখের মধ্যে আমরা তোমাদের অনলাইন ক্লাস লঞ্চ করবো, যেখানে বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি, ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন এইসব এবং হিস্ট্রি, এইসব ক্লাস তোমরা পেয়ে যাবা। তো অবশ্যই যে অ্যাপটা তোমাদেরকে দেখালাম সেই অ্যাপটা ইনস্টল করে নাও। সেখানে তোমাদের 4th সেমিস্টারের ক্লাস হবে, সেখানে তোমরা অবশ্যই জয়েন করবা, বাড়িতে বসে ক্লাস করতে পাবা, অনলাইন ক্লাস, লাইভ ডাউট সলভিং ক্লাস হবে, PDF নোট পাবা, সমস্ত কিছু সেখানে পাবা এবং কমপ্লিট গাইডেন্স, সাথে 40 মার্কসের গ্যারান্টি, ওকে। আর এখানে জয়েন হওয়ার জন্য অনলি 249 তোমাকে পে করতে হবে একবার, ঠিক আছে, একবার পে করবে এবং সম্পূর্ণ 6 মাসের জন্য তোমরা এটা অ্যাক্সেস পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা তোমাদের জন্য বেস্ট অপরচুনিটি। এছাড়াও সম্পূর্ণ পশ্চিমবঙ্গের মধ্যে আর্টসের জন্য যদি একমাত্র অনলাইন ক্লাস হয়ে থাকে, কেউ প্রোভাইড করে থাকে, সেটা হলো সাফল্য। তো অবশ্যই তোমরা এই অ্যাপটা ইনস্টল করো এবং ওয়েট করো, অনলাইন ক্লাস কিন্তু তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আসছে। ইউটিউবে আমরা সেটা জানাবো, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকো, সেখানেও তোমাদেরকে আমরা কিন্তু সেই ব্যাপারে শেয়ার করবো অবশ্যই, ঠিক আছে। যখনই লঞ্চ হবে অবশ্যই জয়েন হয়ে যাবা, কেন কি 4th সেমিস্টার কিন্তু তোমরা মাত্র 4 মাস সময় পাবা, ঠিক আছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে তোমাদের এক্সাম। তো 6 মাস না 4 মাস সময়, তোমরা যদি লেট করো তাহলে কিন্তু তোমাদেরই পরে প্রবলেম হবে। তো অবশ্যই সবাই প্রথমেই জয়েন করবা এবং তোমাদেরকে 40 মার্কস তুলে দেওয়ার দায়িত্বটা কিন্তু আমাদের হবে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।